তো আমরা আজকে ক্লাস শুরু করি নাকি? বাকিরা আসুক। সকলে আমার কথাটা শুনতে পাচ্ছ ঠিকঠাক না অসুবিধা হচ্ছে? না স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে। তো আমরা এই ক্লাসটা একদম প্রথমে করেছিলাম, তারপরে তো ডিসকন্টিনিউ হয়েছিল। কলেজ খোলা হলেও আমার ক্লাসগুলো মনে হয় তখন আমার পড়ানো সম্ভব হয়নি, ক্লাসে অনেক সমস্যা তৈরি হয়েছিল। তো আমরা ফার্স্ট সেমিস্টারে যেটা তোমাদের আছে মেকানিক্যাল পার্ট হিসাবে, তোমাদের ফিটিং ওয়ার্কশপের মোটামুটি বেসিক আইডিয়াগুলো দেওয়ার কথা ছিল, এবং ফিটিং ওয়ার্কশপে যে সমস্ত টুলসগুলো আমরা ইউজ করব বা ইউজ করি সাধারণত, তাদের প্রাথমিক ধারণা, তাদের নামগুলো জেনে নেওয়া, কোন টুলস কোন কাজ করে সেগুলোর সম্পর্কে প্রাথমিক আইডিয়া তৈরি করা, 5S এর একটা কনসেপ্ট, এবং ফিটিং ওয়ার্কশপ কেমন সেটাকে একবার পরখ করে দেখে নেওয়া। যদিও সেটা প্র্যাকটিক্যাল ক্লাস, তো সম্ভব তো হয়নি। 5S এর ক্লাস আমি মনে হয় করিয়েছি, ফিটিং এর ক্লাসও করানো হয়েছে, হয়তো একটা বা দুটো মনে হয় অনলাইনে হয়েছিল, খেয়াল নেই। তো আজকে আমরা আস্তে করে আবার শুরু করলাম। তো আমি তাড়াতাড়ি করে একটু প্রাথমিক যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোকে একটু দেখাচ্ছি, এবং আমি সরাসরি আজকে টুলসে চলে যাব, যে টুলসগুলোকে নিয়ে আমরা সাধারণত ইউজ করব ফিটিং ওয়ার্কশপ। তার সঙ্গে সঙ্গে যত রকমের ছোটখাটো মেকানিক্যাল ওয়ার্কশপ হয়, প্রত্যেকটা ওয়ার্কশপেরই জেনারেল টুলস হিসাবে কিছু টুলস আছে, যেগুলো সমস্ত প্রকার ওয়ার্কশপের ক্ষেত্রে একই। তো সেই সমস্ত টুলসগুলোকে বা ইকুইপমেন্টসগুলোকে ভালো করে জানতে হবে, এবং সবচেয়ে বেশি যেটা তোমাদের শিখতে হবে, তাকে অ্যাপ্লাই কিভাবে করা হয়, তার কেয়ার অ্যান্ড মেনটেনেন্স, এবং সেটার অ্যাপ্লিকেবল এরিয়া কতটুকু। এই তিনটে পার্ট যদি আমরা প্রত্যেকটা টুলসের এগেনস্টে জেনে রাখতে পারি, তাহলে আমাদের টুলস নির্বাচন করা আমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে, এবং কাজের গতিটা আমাদের ক্ষেত্রে আরো বাড়বে। তো আশা করি আমরা এই ক্লাসে মাধ্যমে যতটুকু শিখবো সবই তো ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। যখন আবার একটু পরিস্থিতি স্বাভাবিক হোক, আশা করি তাড়াতাড়ি এবছর স্বাভাবিকই হবে, যদি প্র্যাকটিক্যাল একটু তোমাদের তো মানে একদম কলেজে তো মনে হয় যাওয়াই হয়নি না তোমাদের, শুধু থার্ড আর ফিফথ মনে হয় গেছিল, তাই না? ঠিক বলছি তো নাকি? তোমাদের তো পুরোটাই অনলাইন চলছে এখনো। হ্যাঁ স্যার, আমাদের পুরোটাই অনলাইন হয়েছে। হুম হুম। ওই জন্য আমার ক্লাসগুলো সাধারণত একটু গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, আমি যতটুকু মনে হয় শুনেছি তোমাদের, এবারে তোমরা তো আবার সেকেন্ড সেম হয়ে গেলে, তোমাদের এক্সামটা মনে হয় সম্ভবত ফেব্রুয়ারির শেষ শেষ দিকে হবে, যেভাবেই হোক। যদি হয়, আর পরের হয়তো যদি স্বাভাবিক পরিস্থিতি 2-3 মাসের ভেতরে চলে আসে, তাহলে তোমরা কলেজে আসার একটা প্রবণতা থাকবে। তখন আরো যে কথাগুলো আমরা এতভাবে মৌখিকভাবে বলছি, ওগুলোকে একটু পরখ করে দেখে নেবো, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে আমাদের তো মানে একদম ফিজিক্যালি কোনো যোগাযোগ এখনো হয়নি, তো সেটাও হবে। আর তুমি তো মুখিয়ে আছো, আমরাও মুখিয়ে আছি, কারণ ছাত্র শিক্ষকের যদি সংস্পর্শ না থাকে তাহলে তো পঠন পাঠন অনেক দূরে চলে যায়, ঠিক না? তো দেখি তাড়াতাড়ি তোমরাও সুস্থতা কামনা করো এই এনভায়রনমেন্টের, আর আমরাও কামনা করছি, এবং তাড়াতাড়ি এনভায়রনমেন্ট যত তাড়াতাড়ি সুস্থ হয়, তত তাড়াতাড়ি আমরা কাছে আসতে পারি। তো চলো শুরু করি। অটোমোবাইল ওয়ার্কশপে যে সমস্ত আমরা টুলসগুলো নেব, সেগুলোর পাশাপাশি ফিটিং ওয়ার্কশপেও একই রকম ভাবে টুলসগুলো থাকে। তো আমরা যেগুলো নিয়ে আলোচনা করব আজকে, বিশেষত টুলস, এগুলো তোমাদের প্রত্যেকটাই অলরেডি করে এগুলো আমরা দেখেছি। তো ওয়ার্কশপ প্র্যাকটিস হিসাবে যে টুলসগুলো আসবে সেইগুলোকে নিয়ে আজকে আমি বলবো। স্কোপ অ্যান্ড অবজেক্টিভস অলরেডি পড়িয়ে দিয়েছি, তাই এটাকে নিয়ে আমি আর দীর্ঘায়িত করছি না। শুধু একটা জিনিস আমি বলবো, যে আমাদের
হ্যান্ড প্র্যাকটিস বা হ্যান্ড ওয়ার্ক যতটা বেটার হবে প্রত্যেকেরই, ততটা বেশি আমরা স্কোপ পাবো কাজের। অর্থাৎ পরিষ্কারভাবে আমাদের কাজের এক্সপিরিয়েন্স যত ভালো আমাদের হাতের দ্বারা তৈরি হবে, বা আমাদের কাজ করার যে প্রবণতা যতটা বেশি ভালোভাবে আমরা স্কিল করতে পারবো নিজেকে, ততটা বেশি অপরচুনিটি থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার। তো এটা আমি খুব ভালো ক্লাস নিয়েছিলাম, একদম ফার্স্ট। আশা করি তোমরাও জানো, তাই এগুলোকে নিয়ে আমি আর করছি না। ম্যানুফ্যাকচারিং প্রসেস আশা করি এটাও বুঝিয়েছি, তাই তো নাকি? এগুলো করানো হয়েছে না? হ্যালো, এগুলো করানো হয়েছে তো নাকি? না অসুবিধা আছে? না আবার বললে ভালো হতো, না কি ব্যাপার? একটু রেসপন্স করলে ভালো হতো। স্যার আরেকবার বলে দিন। আবার ওখান থেকে বলবো? ফার্স্ট থেকে বলেছি, ওটা বলতে গেলে আবার অনেকটা সময় চলে যাবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, আজকে আমি এখান থেকে শুরু করি। ফার্স্ট এটা যদি কনসেপ্ট, যদি রেকর্ডিং থাকে তোমরা একটু দেখে নিও। যদি কারোর অসুবিধা বোধ হয় তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে কমেন্ট করো, আমি নেক্সট আবার দিনে আর একটু টাইম নিয়ে, এক্সট্রা টাইম নিয়ে আমি বুঝিয়ে দেবো ওটা। চলো, ফিটিং কি এখান থেকে আমরা যদি একটু করে দেখি। দেখো, ফিটিং হচ্ছে ইজ এ ম্যানুফ্যাকচারিং প্রসেস which refers to assemble of parts together and removing metals to secure necessary fit. ফিটিং কথাটার আদ্য অর্থ যদি আমি তোমাদের বোঝাই তোমাদের মতন করে, ধরো একটা কোম্পানি তার একটা প্রোডাক্ট তৈরি করছে, একটা প্রোডাক্ট লঞ্চ করছে। ধরে নাও, আমি তোমাদের এক্সাম্পল থেকে বলি, একটা বাইসাইকেল ম্যানুফ্যাকচারার কোম্পানি। তো বাইসাইকেল ম্যানুফ্যাকচারার কোম্পানি সে কি করছে, তার প্রোডাক্টটা হচ্ছে বাইসাইকেল মার্কেটে ছাড়বে। তো বাইসাইকেল পুরো ডিরেক্টলি তৈরি হয়ে তো আসে না, বাইসাইকেলের যতগুলো স্পেয়ার পার্টস আছে, যত রকমের, ছোট্ট একটা নাট বোল্ট থেকে শুরু করে এভরিথিং, সবগুলো কিন্তু এক একটা স্পেশালি সেকশন আছে, তারা তার ম্যানুফ্যাকচারিং করে। ম্যানুফ্যাকচারিং করার পরে একটা পার্টিকুলার ওয়ার্কশপ আছে, যে ওয়ার্কশপটার নাম হচ্ছে অ্যাসেম্বল ওয়ার্কশপ বা ফিটিং ওয়ার্কশপ। ওই ওয়ার্কশপে এসে টোটাল স্পেয়ার পার্টসটাকে অ্যাজ পার ডিজাইন অফ বাইসাইকেল আমরা ওটাকে ফিটিং করছি, এবং স্টাইলিশ যে স্টাইলের ম্যানুফ্যাকচারিং হয়ে মার্কেটে নামছে, সেই স্টাইলের যেটা আমরা দেখতে পাচ্ছি আদতে, যে সাইকেলটাকে নিয়ে আমরা মার্কেটে দেখি, সেই সাইকেলটাকে ওরা ওখানে প্রডিউস করছে এবং বাইরে সেটাকে ছাড়ছে। তাহলে সেকশনটা সবচেয়ে জরুরি সেকশন হিসাবে পরিচিত। একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির অ্যাসেম্বল সেকশন বা ফিটিং সেকশন, এটা খুবই জরুরি, কারণ টোটাল স্পেয়ার পার্টস ম্যানুফ্যাকচারিং হওয়ার পর তাকে জয়েন্টলি ওটাকে কমপ্লিট ডিজাইনে মানে তৈরি করে দেওয়া, ওটাই হচ্ছে অ্যাসেম্বল সেকশনের মূল কাজ। এছাড়া একই সঙ্গে আমি যদি বলি ডিঅ্যাসেম্বল সেকশন, এবারে তোমাদের হিসাবে যদি আমি বুঝাই, ধরো একটা গাড়ির কোনো একটা কম্পোজিট একটা, বা ধরো গিয়ার বক্স, এই গিয়ার বক্স তোমরা প্র্যাকটিক্যাল করার সময় দেখবে তাকে অ্যাসেম্বল করছো কখনো কখনো। অ্যাসেম্বল মানে সব গিয়ার বক্সের বিভিন্ন পার্টস গুলো খোলা আছে, খুলে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, গ্রিজিং করা, কোনো একটা পার্টসের প্রবলেম হয়েছে তাকে রিপেয়ার করা ইত্যাদি করে পুনরায় আবার অ্যাসেম্বলি করতে হবে, তবে তো গিয়ার বক্স ফিটিং হবে। তো ওটাই হচ্ছে মূলত ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে অ্যাসেম্বল সেকশন বা ফিটিং ওয়ার্কশপ। এছাড়া যদি আমরা অন্যভাবে যদি দেখি, ছোটখাটো যা কিছু তৈরি করা, এবারে আমি ছোটখাটো বলতে বড় প্রজেক্টটা বোঝালাম, ছোট হচ্ছে ওই স্পেয়ার পার্টসটা তৈরি করতে গেলেও কিছু বেসিক টুলস লাগবে, একটা নাট বোল্ট তৈরি করতে গেলেও কিছু তো টুলস, ইকুইপমেন্টস ইত্যাদি ইত্যাদি লাগবে। তো সেটাও কিন্তু ফিটিং শপেরই আন্ডারে আছে, এবং সেখানেও যে যন্ত্রপাতি তৈরি হয়, যদি হ্যান্ড দ্বারা পরিচালিত যন্ত্রপাতি হয়, যদি কোনো স্বয়ংক্রিয় মেশিন, হয়তো বিভিন্ন এখন স্বয়ংক্রিয় মেশিন, সিএনসি, ভিএনসি, এগুলো বিভিন্ন মেশিন আমাদের এখন অপারেট হয়ে যাচ্ছে, যেগুলো ম্যান পাওয়ারকে কমিয়ে দিতে পেরেছে। হয়তো দেখা গেল একটা মানুষ দ্বারা আমি একটা সারাদিনে 10টা স্পেয়ার পার্টস তৈরি করতে পারতাম, কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্ট।
ধরো একটা নাট এন্ড বোল্ট, একটা বোল্ট হয়তো লেদ মেশিনে অপারেট করে একটা বোল্ট 10টা বোল্ট একটা মানুষ 8 ঘন্টার মাধ্যমে তৈরি করতে পারতেন। একটা সিএনসি ভিএমসি তে ওটা দেখা গেল 100 পিস বেরাবে। তাহলে অবশ্যই কোম্পানি চাইবে যে ম্যান পাওয়ার কমিয়ে একটা স্বয়ংক্রিয় মেশিন বসিয়ে দেওয়া, যাতে তার প্রোডাক্টিভিটি বাড়তে পারে। তো ওটা আলাদা জিনিস, ওগুলো তোমরা আরো আস্তে আস্তে সেমিস্টারে উত্তীর্ণ হও, তোমাদের প্রোডাক্টিভিটি আছে, দেখবে ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে, তখন আরো ক্লাসগুলো নিলে তোমরা আরো বেটার বুঝতে পারবে। এছাড়া দেখো বলছে দ্য অপারেশন ইনক্লুডিং মেজারিং, মার্কিং, তোমাদের যা কিছু বেসিক অপারেশনস গুলো আছে, যেমন হ্যাকশোয়িং, চিপিং, ফাইলিং, থ্রেড যত রকমের আছে, অর্থাৎ ট্যাপিং, ডাইং, এগুলো সবই হচ্ছে ফিটিং ওয়ার্কশপের বেসিক অপারেশন। স্টুডেন্টস হ্যাভ টু প্র্যাকটিস স্টেপ জয়েন্ট, ভি জয়েন্ট, ডাবটেল জয়েন্ট, এগুলো হচ্ছে ফিটিং ওয়ার্কশপের ছোট ছোট জব, যেগুলোকে হ্যান্ড ফিটিং এর মাধ্যমে একটা এক্সপিরিয়েন্স গ্যাদারিং করা, কার ট্রেনির, অর্থাৎ তোমরা তোমরা এক্সপিরিয়েন্স গ্যাদারিং করবে যে একটা ভি জয়েন্ট করতে গেলে কি কি টুলস লাগছে, ভি জয়েন্ট করতে গেলে তার অপারেশনস গুলোর স্টেপ কি, তার জন্য কি কি সেফটি প্রিকশন মেনটেন করতে হচ্ছে, জব করাকালীন কি কি অসুবিধার সম্মুখীন হলাম, জব করার সময় কি কি আমার স্পেয়ার পার্টস হিসাবে আরো প্রয়োজন হলো, এইগুলোর এক্সপেন্স গ্যাদারিং করার জন্য ছোট ছোট জবগুলো এগুলো করানো হয়, যাতে তোমাদের এই অপারেশনের মাধ্যমে সেই স্কিল পাওয়ারটা আসে যে একটা ন্যূনতম নাট এন্ড বোল্টকে টাইট দেওয়ারও কিন্তু একটা নিয়ম আছে। আমি যদি একটা কনিক্যাল চারটে, ধরো একটা স্কোয়ার ধরে নাও, ধরো এই একটা স্কোয়ার আছে, এই স্কোয়ার একটা প্লেটে 4 জায়গায় নাট এন্ড বোল্ট টাইট করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ তো নাকি? না অসুবিধা হচ্ছে? স্যার দেখা তো যাচ্ছে। অ্যাকচুয়াল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ধরো আমরা যদি এটাকে নাম্বারিং করি, এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, যদি নাম্বারিং করি তাহলে দেখা যাচ্ছে নাট এন্ড বোল্ট টাইট দেওয়ার সঠিক পদ্ধতিটা হলো ডায়াগোনালি, অর্থাৎ 1-এর পর 3 টাইট দিতে হবে, তারপরে 2-এর পর 4 টাইট দিতে হবে। আর আমরা যারা আনস্কিল, যারা এই টেকনোলজির সম্পর্কে আইডিয়া নেই, বা যারা সাধারণ কর্মী, যারা নাট বোল্টটাকে একটা স্প্যানার দিয়ে দিলাম, একটা রেঞ্চ দিয়ে দিলাম, একটা অ্যাডজাস্টেবল স্প্যানার দিয়ে দিলাম, ও টাইট করতে বলা হচ্ছে করেই যাচ্ছে, তখন সে কি করবে বলতো? সে 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4 এটা দিয়ে দেবে। তাতে কি হবে? অসম প্রকারের একটা প্রেসার, একটা ফিড তৈরি হবে সেই প্লেটের ওপর, যেটা অনেক কিছু ড্যামেজ করতে পারে। প্লেটটা যার উপর বসে আছে তার নিচের অংশটাকে ড্যামেজ করতে পারে, প্লেটটা অসমভাবে বসতে পারে, এইগুলো অনেক রকম টেকনিক্যাল এরর তৈরি হবে। তো এগুলো তোমাদেরকে জানতে হবে, কেন আমি ডায়াগোনালি প্রেসার দেব, কেন বা এই নাট এন্ড বোল্টকে তোমরা দেখবে গিয়ার বক্সে যখন সেট করবে বা ইঞ্জিনে যখন সেট করবে, ক্যাম্পশ্যাফট যখন তোমরা ওখানে সেট আপ করবে, তখন দেখবে তার যে কাপলারটা আছে, সেই কাপলারটা টাইট দেওয়ার জন্য আমরা কিন্তু একটা স্পেশাল রেঞ্চ ব্যবহার করি, বুঝতে পেরেছো? সেখানে সেম প্রকার যাতে ফিড, আমার প্রেসার ফিড যেন প্রত্যেকটা নাট এন্ড বোল্টে থাকে। তাহলে কেন করলাম? যাতে ফ্রিলি স্যাপটা 3টে জায়গায়, 4টে জায়গায় যতগুলো কন্ট্যাক্ট পয়েন্ট আছে সেগুলোতে যেন তার টোটাল ফ্রিকশন জেনারেটটা সেম হয়। কথাটা বুঝতে পেরেছো? তো এইগুলো আমার যদি না শিখি বা না আমার কাছে ওই প্রপার্টিটা না তৈরি হয়, তাহলে আমি ভালো একজন স্কিল লেবার তৈরি হতে পারবো না। আর ভালো স্কিল লেবার তৈরি হওয়ার পরেই আমার মাথায় যে স্কিলিং পাওয়ারটা খেলবে, তারপরে কিন্তু আমার ওয়ার্কিং এবিলিটি পাওয়ারটাও ততটা গুণ বাড়বে। এটাই হচ্ছে মূল মানে স্রোত। তুমি চাইলেই এক স্টেপে এগিয়ে যেতে পারো, তুমি চাইলে একদম লাফিয়ে আরেকটা জায়গায় চলে যেতে পারো, কিন্তু তোমার যে মাঝখানের গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু তোমার কোনোদিন পূরণ হবে না। তুমি যদি পর 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 একদম বেসিক রুট থেকে শিখে 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 যাও, তোমার মাথায় যে জ্ঞানটা থাকবে বা তোমার যে স্কিল পাওয়ারটা যতটুকু থাকবে, সেটা কিন্তু অন্যান্যদের থেকে অনেক গুণ বেশি থাকবে। কথাটা বুঝতে পেরেছিস? হ্যালো? হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। চলো নেক্সট দেখি। দেখো এখানে বলছে কারিকুলাম ফর ফিটিং, এগুলো অনেক ডেসক্রিপশনস আছে, আমি রিডিং হিসাবেও পড়তে পারি। এগুলোকে আমি ডিটেলসে আজকে যাচ্ছি না, তাও আমি বলছি কারণ আমি টুলসটাকে বেশি প্রাধান্য দিতে চাইছিলাম আজকে। দেখো বলছে কি ইন্ট্রোডাকশন টু ফিটিং শপ টুলস, কমন ম্যাটেরিয়ালস ইউজড ইন ফিটিং শপ, আইডেন্টিফিকেশন অফ ম্যাটেরিয়ালস সাচ অ্যাজ স্টিল, ব্রাশ, কপার, অ্যালুমিনিয়াম এটসেট্রা। তো এইগুলো কারিকুলাম, একটা ফিটিং ওয়ার্কশপে আমাকে যদি কাজ করতে হয় তাহলে যে এবিলিটি গুলো আমার দরকার অ্যাজ এ ওয়ার্কার হিসাবে, তো আমার ফিটিং শপের যতগুলো টুলস আছে ওগুলোর সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকা দরকার। যত ধরনের মেটেরিয়াল আমরা ইউজ করব সেই সমস্ত মেটেরিয়ালস গুলোর ধারণা সবচেয়ে ভালো দরকার। ফিটিং ওয়ার্কশপে যত রকমের মেটেরিয়ালস আছে তার প্রপার্টিজ জানাও দরকার, কারণ হচ্ছে আমরা ইন জেনারেলি যে সমস্ত স্ট্রাকচারাল মেটেরিয়ালস হিসাবে ব্যবহার করি তাই কিন্তু ফিটিং ওয়ার্কশপে ম্যাক্সিমামটা ব্যবহার হয়। যেমন লোহা যদি বলি, এটা কিন্তু তোমরাও যদি আজকে টেকনিক্যাল পার্সন হতে চলেছো, তো লোহা অনেক প্রকারের হয়, আয়রন অনেক প্রকারের হয়। তোমরা মার্কেটে আমরা দেখবে সাদা রঙের একটা মেটেরিয়াল, সাধারণত আমরা ওটাকে জিআই মেটেরিয়াল বলে পরিচালনা করে দিই, বা অনেকে তোমরাও শুনে থাকবে গ্রিল দোকানে জিআই মেটেরিয়ালের আমার গ্রিল করে দাও। আর একটা বলে কালো রঙের লোহা দিয়ে আমার করে দাও। অ্যাকচুয়ালি কালো রঙের কোনো কিছু হয় না, সেটা হচ্ছে অ্যাকচুয়াল রং, ওটাই হচ্ছে একদম যদি তোমার বলতে পারো ম্যানুফ্যাকচারিং কালার। বুঝতে পেরেছো? আর আয়রনের যদি কালার জানতে হয়, গ্র্যানুয়েলস এর কালার যদি জানতে হয়, সেটা কিন্তু হোয়াইটনেস অর্থাৎ সাদা। এবারে সেটা হচ্ছে মাইল্ড স্টিল, ঠিক আছে? আর যেটা তোমরা সাদা দেখছো ওটা হচ্ছে জিআই, গ্যালভানাইজড আয়রন। ওর উপরে একটা আমরা গ্যালভানাইজেশন পড়েছিলাম প্রতিলেপন পদ্ধতিতে, এর মাধ্যমে যাতে রাস্ট না আসে, পড়েছিলে তোমরা। সেইগুলোর জন্য আমরা ওই গ্যালভানাইজেশন করে দিই। গ্যালভানাইজেশন করলে ওই বাতাসের আর্দ্রতার মাধ্যমে যে রাস্ট আসে সেই রাস্টটা আসে না। তাহলে মাইল্ড স্টিল সম্পর্কে জানতে হবে, এবং তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজও বুঝতে হবে। কালো লোহা মানে মাইল্ড স্টিলকে বলছে, গ্যালভানাইজড আয়রন বলছে। কপার সম্পর্কে তোমার আইডিয়া দরকার, কপারের প্রপার্টিজ দরকার, এগুলো জানতে হবে। অ্যালুমিনিয়াম সম্পর্কে জানতে হবে। এখন অ্যালুমিনিয়ামের ম্যাক্সিমাম টাইপের মেটেরিয়ালস আমরা ইউজ করছি। অ্যালুমিনিয়ামেরও গ্রিল হচ্ছে, স্টিলেরও গ্রিল হচ্ছে, ঠিক আছে? স্টিলেরও মেটেরিয়ালস নিয়ে আমাদের মোটর ভেহিকলস এর বিভিন্ন রকমের দেখো বডি যে মেটেরিয়ালস গুলো, সেই বডি মেটেরিয়ালস গুলো সম্পর্কেও তোমাদের জানতে হবে। অর্থাৎ ওয়ার্কশপে যে মেটেরিয়ালস নিয়ে আমার মূল কাজ, সেই মেটেরিয়াল সম্পর্কে সম্যক জ্ঞানটা আমার প্রগাঢ় থাকতে হবে। এবং কোন মেটেরিয়ালস এর প্রপার্টিজ, যেটা জ্ঞানটা থাকা মানে এই অর্থ নয় যে আমি সার্টিফাই এটাকে এই বলে ওটাকে এই বলে, ওটা জানলে হবে না। প্রপার্টিটা জানতে হবে, এ কতটা ঘাত সহ্য করতে পারে, এ কতটা ঘাত সহ্য করতে পারে, এইগুলো সম্পর্কে জানতে হবে। এটাকে এই জায়গায় ব্যবহার করা যায় কিনা, এই সমস্ত জ্ঞানগুলো অবশ্যই জানা দরকার। এবং ফিটিং ওয়ার্কশপে কিন্তু এইগুলোকেও শেখানো হয়, যাতে র মেটেরিয়াল সম্পর্কে যদি আমি না জানি তাহলে তো আমি কাজ করব, যন্ত্রপাতি সম্পর্কে জেনে গেলাম, টুল সম্পর্কে জেনে গেলাম, এবার অ্যাপ্লাই করব কিসে? র মেটেরিয়ালস এর উপর অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো র মেটেরিয়ালস এর সম্পর্কে জানাটাও ঠিক সমানভাবে জরুরি। কি বোঝা যাচ্ছে নাকি না অসুবিধা হচ্ছে বলো? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারো কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, যতটুকু বললাম ততটুকু বোঝা গেল তো? এবারে দেখো, description and demonstration of various types of workbenches, holding devices and files, precautions while filing, যেগুলো আমি এক্ষুনি বলে এলাম, এগুলো অলরেডি প্রত্যেকটা টুলস এর এগেনস্টে আমি বলবো। তো এগুলো কি করা হয় ওটাই একটা জাস্ট ছোট্ট একটা প্যারা করে লেখা আছে। তোমাদের নোটটা আমি অলরেডি ক্লাসের পর সেন্ড করে দেবো, যাতে তোমাদের কাছে থাকে জিনিসটা, ওই জন্যই দেওয়া। তো আমরা প্রত্যেকটা টুলসকে পড়ার সময় তার প্রত্যেকটা মানে পার্টস এর ডেসক্রিপশন জানবো, সেটাকে কিভাবে ডেমনস্ট্রেট করা হয় সেটা জানবো,
মার্কেট থেকে কিভাবে সেটাকে সংগ্রহ করব সেটা সম্পর্কে জানবো, সেটাকে কোথায় কাজে লাগানো হয় সেটা সম্পর্কে জানবো, কাজের বিস্তার কতটা সে করতে পারে সেটা সম্পর্কে জানা উচিত, এবং সবচেয়ে যেটা জরুরি সেটা হলো ওটার দ্বারা যে অপারেশনটা হবে সে অপারেশনের সময় পুরোপুরি কেয়ার এন্ড মেনটেনেন্স। এই মানে জিনিসগুলো যদি আমি যত্ন সহকারে না জানি তাহলে যেটা সমস্যা, সেই সমস্যাটা কি বলতো, আনস্কিল লেবারের মতন ব্যাপার। মানে একদম যদি মজার ছলে বলি, আমি যদি একটা কোদাল আর একটা ঝুড়ি দিয়ে দিই, একটা বাচ্চা ছেলেও মাটি কোপাতে পারে, এক ঝুড়ি মাটি ও তৈরি করে দিতে পারে, মানে মাটি কেটে ওই এক ঝুড়ি রেখে দিতে পারে। আর একজন স্কিল লেবারকে যদি আমরা বলি, তাহলে স্কিল লেবার কি করবে, ও মাটি কাটবে কিন্তু ও ঝুড়িতে রাখবে। তো দুজনের ভেতরে কি তফাৎ হবে জানো? যে স্কিল লেবার সে তার ঝুড়িতে প্রত্যেকবার কেটে সমপরিমাণ রাখার চেষ্টা করবে, কারণ সেই ঝুড়ি কোনো না কোনো কেউ মাথায় মোট নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলবে। আর যে আনস্কিল থাকবে না, সে কখনো কম, সে কখনো বেশি, তার যতটা কেটে ফেলতে পেরেছে সে ততটুকু চাপিয়ে দিতে পারবে, মানে এরকম একটা ব্যাপার সে রেডি করবে। তোমাদের হয়তো গল্পটাকে মজা লাগলো বা হয়তো বললো এটা কোনো ব্যাপার না, কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা এটাই ঘটে। তোমরা কি কোনোদিন পরখ করে দেখেছো? দেখোনি? হ্যাঁ স্যার, দেখেছি স্যার। তো হ্যাঁ স্যার। আচ্ছা, তা এখানে ওটাই বোঝানো হচ্ছে যে আমাদেরকে এত জোর করে কেন এই সমস্ত জিনিসগুলোকে পার্টিকুলারলি ভাবে শিখতে হবে। কারণ হচ্ছে আমি তোমাকে এখানে রেঞ্জ টাইট দেওয়া শেখাবো, তুমি বলবে কি আর এমন রেঞ্জ আর কি আর টাইট দেওয়া শেখাবেন স্যার, ওটা তো আমি ছোটবেলা থেকে দেখে আসছি সাইকেল দোকানে, এই ধরলাম নাটে টাইট দিয়ে দিলাম। কিন্তু তারও যে একটা পদ্ধতি আছে, ওটা যে জানা জরুরি, ওটা শেখাটা দরকার আছে। নাট অ্যান্ড বোল্টকে আমরা কত প্রকার টুলস দিয়ে টাইটেন করতে পারি সেটাও জানা জরুরি আছে। আর প্রত্যেকটা টুলস এর জন্য কোথায় কোথায় অ্যাপ্লিকেশন আছে, দেখো একটা নাটকে আমি তোমাদের যেটা এমনি ডাল রেঞ্চ বলো, ঠিক আছে, ডবল এন্ডেড স্প্যানার, রিং স্প্যানার, আমাদের বক্স স্প্যানার, ঠিক আছে, ফ্লাই রেঞ্চ যেটা বলো, অর্থাৎ ফ্লাই রেঞ্চ বলে অ্যাকচুয়ালি কিছু নেই, অ্যাডজাস্টেবল স্প্যানার, এতগুলো দিয়ে আমি টাইট করতে পারি। তাহলে এখন তোমাকে আমি প্রশ্ন করব যে আউটার এ অবস্থিত একটা বোল্টকে টাইট দেবো, বোল্ট অ্যান্ড নাটকে টাইট দেবো, কোন প্রকার টুলসটা নেব? তাহলে 4 প্রকার টুলস মার্কেটে এলো কেন? প্রত্যেক টুলটার নিজস্ব কোনো একটা জায়গা আছে যেখানে সে ছাড়া আর অন্যগুলো দিয়ে চলবে না। যদি চলতো তাহলে একটা প্রকারই টুলস মার্কেটেই থাকতো, আর এই যে 3 প্রকার এক্সট্রা এক্সট্রা টুলস বেরিয়েছে মার্কেটে, এগুলো আসতোই না। একটু যদি এটা যদি আমরা ঠান্ডা মাথায় ভাবি তাহলে এটাই তো উত্তর আসে, হ্যাঁ না না? কথাটা বুঝতে পেরেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কি হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে কোথায় ডবল এন্ডেড স্প্যানার ব্যবহার করতে হয়, কোথায় সিঙ্গেল এন্ডেড স্প্যানার ব্যবহার করতে হয়, কোথায় অ্যাডজাস্টেবল স্প্যানার ব্যবহার করতে হবে, কোথায় বা রিং স্প্যানার ব্যবহার করতে হবে, কোথায় বক্স স্প্যানার ব্যবহার করতে হবে। একটা স্প্যানার যার সবারই কাজ হচ্ছে নাট এন্ড বোল্টকে টাইট করা বা লুজ করা, কিন্তু এত টাইপের হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের টেকনিক্যাল পার্সনের জ্ঞান অর্জন করার জায়গা। কথাটা বুঝতে পেরেছো? তাহলে এইগুলোকে আস্তে আস্তে করে আমাদের শিখতে হবে। তো এইগুলো আর জবের স্কিল, জব কিভাবে করব না করব এইগুলো এখানে বলা আছে এই নোটটাতে। আমি নোটটা দিয়ে দেবো তোমাদের, একটু যদি সময় পারো করতে পারো তোমরা, তাহলে একটু দেখে নিও। এবারে আমি এক একটা টুলসের সম্পর্কে আসছি। দেখো, সবচেয়ে বেশি ব্যবহৃত যে টুলসটা সেটা হচ্ছে আমাদের, আচ্ছা আমি একটু এটাকে জুম করি নাকি, সবাই দেখা যাচ্ছে নাকি, পেজগুলো দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে। দেখো, সবচেয়ে যেটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে, আমি একটু কালারটা চেঞ্জ করি, দাঁড়াও 1 মিনিট। এটা এটা অনেকেই তোমরা হয়তো নাম জেনে গেছো,
বা অনেকে যারা জানি না কেউ কেউ ভোকেশনালে পড়ে এসছো কিনা, কিংবা যারা মোটামুটি একটু টেকনিক্যালে কারো যদি কোনো সাধারণ জ্ঞান থাকে তাহলে এই টুলটাকে দেখে এসছো। এটা টুলের থেকে বেশি বলা হয় ইকুইপমেন্ট। তো ফিটিং ওয়ার্কশপে সবচেয়ে বেশি ব্যবহৃত ইকুইপমেন্টটি হলো এই বেঞ্চ ভাইস। এটার নাম কি? এটার নাম হলো বেঞ্চ ভাইস। তো বেঞ্চ ভাইসের মূল কাজটা কি, আমি এগুলোকে নিয়ে আজকে পরিচয় করাচ্ছি, কিন্তু এগুলোকে নিয়ে পুরোপুরি একদম ডেসক্রিপশন সমেত সেকেন্ড সেমিস্টারে তোমাদের ক্লাস আছে। তো ফার্স্ট সেমিস্টারে জাস্ট আইডেন্টিফিকেশন, বুঝতে পেরেছো, ডেসক্রিপশন দিয়ে তাকে বোঝানো, তার পার্টস গুলোকে চেনানো, তার প্রত্যেকটা পার্টসের আবার কাজ কি সেকেন্ড সেমিস্টারে আছে। সেকেন্ড সেমিস্টারে আমরা আসি, এলে দেখবে সেখানে প্রত্যেকটা টুলসকে নিয়ে আবার জাস্টিফাই করা হবে। তো আজকে খালি জাস্ট নামগুলো জানবো, কাজগুলো জানবো। তো বেঞ্চ ভাইস মূলত হোল্ড দ্য জব, মানে একটা কাজ হচ্ছেই যে কোনো জবকে আমরা হোল্ড করতে পারি, বাঁধতে পারি। কারণ ফিটিং ওয়ার্কশপের যে সমস্ত কাজের মডিউলগুলো আছে সেই কাজের মডিউলগুলোতে দেখা গেছে কি যে জব বা যার ওপর কাজ করা হবে সেটাকে কোথাও না কোথাও একটা বাঁধতে হয়, যেখানে বেঁধে তার উপর বিভিন্ন ধরনের অপারেশন, সেই অপারেশনের মধ্যে হতে পারে ফাইলিং, সেই অপারেশনের মধ্যে হতে পারে চিপিং, হতে পারে হ্যাকশোয়িং, হতে পারে চিজেলিং, হতে পারে ট্যাপিং, ডাইং, যা কিছু আমরা অপারেশন করি না কেন বাঁধতে হবে, আগে আটোসাটো ভাবে বাঁধতে হবে। তো এই বাঁধার পুরো কাজটা করে এই বেঞ্চ ভাইস। তো ভাইসের দুটো প্রান্ত থাকে, সেই দুটো প্রান্ত বা সেই একটা ফিক্স থাকে বেঞ্চের সঙ্গে, আর একটাকে আমরা মুভ করতে পারি, কারণ জবটাকে বাঁধতে গেলে জবেরও একটা লেন্থ আছে, ছোট বড় ইত্যাদি। তো সেই লেন্থ ওয়াইজ এই মুখটাকে বা ভাইসের মুখটাকে আমরা কমাতে বাড়াতে পারি। তো সেই বাড়িয়ে জবটাকে আটোসাটো ভাবে বাঁধতে পারি, বেঁধে তারপরে আমরা বাকি যে সমস্ত অপারেশনস গুলো করতে পারি। তাই বেঞ্চ ভাইস আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত একটি ইকুইপমেন্ট ফিটিং ওয়ার্কশপের ক্ষেত্রে। এছাড়াও যে কোনো ওয়ার্কশপের ক্ষেত্রে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইকুইপমেন্ট হিসাবে কাজ করে, বুঝতে পেরেছো? নেক্সট দেখো, যেটা এই পাশে দেখতে পাচ্ছ, এটা একটি মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো আমরা মাপনী যন্ত্র যতগুলো শিখেছি ছোটবেলা থেকে একটা জিনিসের প্রতি খুব মানে প্রয়োজন বোধ করেছিলাম এবং খুব তার সম্পর্কে জেনে এসেছি, সেটা হচ্ছে স্কেল। জ্যামিতি বক্সে ছিল, ছোটবেলা থেকে আমরা জেনে বা অজানা অবস্থায়ও ব্যবহার করেছি, জেনে অবস্থায় ব্যবহার করেছি, মাধ্যমিকে মাপযোগ্য করে এসেছি, কারোর যদি 11-12 পড়া থাকে সেখানেও লেগেছে। তো সেখান থেকে যে মাপটা আমরা তুলতে পেরেছিলাম সেটা সবচেয়ে কম মাপ ছিল 1 মিলিমিটার। তো সেই 1 মিলিমিটার মাপার যে স্কেলটা সেটা ছিল সেন্টিমিটার বা মিলিমিটার স্কেল। 150 মিলিমিটারের কিংবা 300 মিলিমিটারের স্কেল আমরা সাধারণত দেখেছি। 300 মিলিমিটার মানে 12 ইঞ্চি স্কেল, 150 মিলিমিটার মানে 6 ইঞ্চির স্কেল, কাঁচের স্কেল, কেউ স্টিলের স্কেলও ব্যবহার করে এসছো। সেই স্টিলের স্কেল অ্যাকচুয়ালি তার নাম স্টিল রুল, সহজে যাতে ভেঙে না যায় তাই বাবা মারা কিনে দিয়েছিলেন। কিন্তু ওই স্টিল রুল যদি নন ট্রেড হয় তাহলে দেখবে তার মাপযোগে একটু গন্ডগোল থাকে, বা ট্রেডিং স্টিল রুল যেটা আমাদের ওয়ার্কশপের সবচেয়ে প্রধান মাপনী যন্ত্র হিসাবে ব্যবহার করা হবে। কারণ এখানে মূলত র মেটেরিয়ালস হিসাবে আয়রন বা লোহার যা কিছু মানে কি বলবো, চ্যানেল, বার, সিট ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা হবে, মেনলি মেড বাই আয়রন। তো এখানে কাগজ নেই, প্লাস্টিকও নয়, প্লাস্টিক পদার্থ হিসাবে ব্যবহার করতে পারি, তো প্লাস্টিকও খুব কম ব্যবহার হবে। ব্যবহার যে কোনো ধরনের পদার্থ হতে পারে, কিন্তু কাগজ, পেন, পেন্সিল দ্বারা ব্যবহৃত করলে ওই সব স্কেলটা ঠিক ছিল, যাতে এখানে ওয়ার্কশপে একটু হার্ড ভাবে ব্যবহার হচ্ছে তাই আমরা স্টিলের তৈরি স্কেল ব্যবহার করছিলাম। স্টিলের তৈরি স্কেলের যে ন্যূনতম মাপ বা যেটাকে লিস্ট কাউন্ট বলা হয় সেটা হচ্ছে 1 মিলিমিটারের অর্ধেক, অর্থাৎ 0.5 মিলিমিটার আমরা মাপতে পারছিলাম।
তোমরা কি কেউ কোনোদিন দেখেছো এটা, না দেখোনি? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখেছি, প্র্যাকটিক্যালে দেখেছি, প্র্যাকটিক্যাল রুমে প্র্যাকটিক্যালের সময় দেখেছি। হ্যাঁ ঠিক আছে। তো আমরা স্কেলটাতে আমরা দেখেছিলাম কি, আমরা 0.5 মিলিমিটার, 0.5, ঠিক আছে। এখানটায় আজকে আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে, নেক্সট ক্লাসে আমরা দেখছি ওটাতে কি করা যায়। এইটা সূক্ষ্ম মাপ মাপতে পারছিলাম, একে আমরা লিস্ট কাউন্ট বলছি, ঠিক আছে। একটা স্টিল রুলের লিস্ট কাউন্ট হচ্ছে 0.5 মিলিমিটার, অর্থাৎ ন্যাচারালি যে সমস্ত কমন স্কেল সেগুলো ছিল 1 মিলিমিটার। সবচেয়ে কম মাপতে পারি, সবচেয়ে বেশি কি মাপতে পারি কেউ পড়াশোনা করবে না। ইন জেনারেলি কত বড় স্কেল মার্কেটে পাওয়া যায় ওটা একটা আসবে তোমার 6 ইঞ্চ স্কেল, 12 ইঞ্চ স্কেল। আর ইন্ডাস্ট্রিতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 24 ইঞ্চি স্কেল, অর্থাৎ 600 মিলিমিটারের একটা স্টিল রুল, ওটাও আমরা ব্যবহার করব টার্নিং সেকশনে। এছাড়া যেটা টুলটা নিয়ে আমরা আলোচনা শুরু করলাম ওটার নাম হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। ওটার সাহায্যে আরো সূক্ষ্ম মাপ আমরা মাপতে পারবো। তো 1 মিলিমিটারের 50 ভাগের 1 ভাগ, অর্থাৎ 0.02 মিলিমিটার, বুঝতে পেরেছো? 50 মিলিমিটারের 1 ভাগ, এই সরি 50 ভাগের 1 ভাগ। তাহলে তোমরা নিজেরাই একটু কল্পনা করো যে 1 মিলিমিটার এরিয়াটা কতটুকু, সেটা একটু নিজেরা যত যদি তোমরা কল্পনায় আনতে পারো এখন বসে বসে, তাকে সমান 50টা টুকরো করো মনে মনে, তার 1 ভাগ কত সূক্ষ্ম হবে সেটা, সেই সূক্ষ্ম মাপটা কিন্তু আমরা এই যে টুলটা, যে টুলটা আমরা ভার্নিয়ার ক্যালিপার নামে পরিচিত বললাম, সেই টুলের সাহায্যে মাপবো। এটাই হচ্ছে আমাদের স্কিল। ওটা মাপতে হবে, মাপা শিখতে হবে এবং পড়তে জানতে হবে, মাপ তুলতে জানতে হবে যে এটা কত মাপ আছে। শুধু মাপবো বললে হবে না, জানলে হবে না, একটা মেটেরিয়ালকে মেপে বলতে হবে তার এক্সাক্ট কত। আমরা এতদিন পর্যন্ত 10 মিলিমিটার, 12 মিলিমিটার এরকম পড়েছি। আজকে যেগুলো মাপগুলো জানবো বা র মেটেরিয়ালসে মাপা শুরু হবে তোমাদের নেক্সটে সেমিস্টারে, লিমিট ফিট টলারেন্স আছে, সেটা যখন পড়াবো দেখবে সেখানটায় আমরা প্রত্যেকটা মাপের উপর একটা নির্দিষ্ট ছাড় দিয়ে দেবো, কেন মানুষের পক্ষে তো একদম এক্সাক্ট রেজাল্ট তৈরি করা কখনোই সম্ভব নয়, তাই ছাড়। তো সেখানে আমরা মাপবো 10 দশমিক, আমরা হয়তো মাপতে পারি 87 মিলিমিটার, ঠিক আছে, এই রকম ধরনের মেজারমেন্ট। 10.87, 9.25, হ্যাঁ, 28.92, এরকম যে 5 মিলিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ অঙ্কন করো, ব্যাস অঙ্কন করো, সরলরেখা অঙ্কন করো, ওগুলো সোজা ছিল, কিন্তু এখন একটু ক্রিটিক্যাল, দশমিক দিয়ে আবার আসছে। তো ওই দশমিক দিয়ে মাপবো কোথায়? ওই ফ্র্যাকশন গুলো মাপা হবে মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার ইত্যাদি ইত্যাদি জাতীয় টুলস দ্বারা। তো যে যদি এই সমস্ত টুলসের কার্যপ্রণালী গুলো আমরা শিখে নিতে পারি ভালোভাবে, তাহলে ওয়ার্কশপে আমরা কি করব, আরো ভালো মেজারমেন্ট তুলতে পারবো। এই টুলগুলো যেহেতু সূক্ষ্ম সূক্ষ্ম মেজারমেন্ট গুলো তুলতে পারে, তাই এদেরকে আমরা বলি প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলোকে তার মাপার উপর ডিপেন্ড করে দু ধরনের আমরা ভাগ করেছি, একটা হচ্ছে নন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। নন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট গুলো সূক্ষ্ম সূক্ষ্ম মাপ প্রদান করে না, যেমন স্টিল রুল। যেগুলো প্রিসিশন টুলস সেগুলো হচ্ছে আমাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম। আমরা 1 মিলিমিটারের 50 ভাগের 1 ভাগ মাপতে জানলাম মাইক্রোমিটারের ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে, আবার সেই 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগকে মাপতে জানবো মাইক্রোমিটারের সাহায্যে। তাহলে আরো কত সূক্ষ্ম সেটা। দুটোরই যদি ইঞ্চের কথাটা আসে তাহলে হবে এর ক্ষেত্রেও 0.001 ইঞ্চ, অর্থাৎ একটা ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ মাপতে পারবো এই ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে, এবং মাইক্রোমিটারেও সেম 1000 ভাগের 1 ভাগ মাপতে পারবো। এছাড়া আরো ডিগ্রিও তোমরা পড়েছো, ডিগ্রির ছোটখাটো একদম ইউনিট হচ্ছে একটা মিনিট, তোমরা পড়েছিলে 1 ডিগ্রি সমান 60 মিনিট। তো আমরা এমন একটা টুলস এখানে ইউজ করব ডিগ্রির ক্ষেত্রে, মাইক্রোমিটার ভার্নিয়ারের মতনই একটা প্রিসিশন টুলস, সেটাকে বলা হচ্ছে ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর, ঠিক আছে। ওখানে আমরা 5 মিনিট পর্যন্ত মাপতে পারবো। তাহলে এই মাপা
শিখতে তোমরা কি আগ্রহী না আগ্রহী নও? মাপগুলো তুলতে শেখা, মাপগুলোকে পড়তে, মাপগুলোকে সংগ্রহ করতে, কোনো মেটেরিয়ালের থেকে মাপ তৈরি করতে, এইগুলো শেখাটা খুব ইচ্ছে আছে না ইচ্ছে হচ্ছে না? বলো। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার, দিচ্ছি। আচ্ছা, এইগুলো আমরা অবশ্যই যখন আমাদের ক্লাসগুলো একটু সচল হবে তখনই আমরা অবশ্যই শিখে নেব, ঠিক আছে? চলো এখন ক্লিয়ার করে দিই। নেক্সট দেখো, যেটুকু বলার সেটুকু হচ্ছে প্রিসিশন টুলস। আরেকটা হচ্ছে আরেক দিক থেকে আমরা করি, ওটা একটু আমি মেজারিং টুলস নিয়ে যেদিনকে বলবো সেকেন্ড সেমিস্টারে সেদিনকে একটু থাকো, মানে যত ক্লাসে থাকবে তোমরা টাচে একটু একটু করে জানবে ভালোভাবে। মেজারিং টুলস গুলোকে আরেকটা ভাবে ভাগ করা যায়, সেটা হচ্ছে ডিরেক্ট মেজারিং টুলস, ইনডিরেক্ট মেজারিং টুলস। কিছু কিছু টুলস আছে, মাপনী যন্ত্র আছে যেগুলোকে দিয়ে সরাসরি মাপ পাওয়া যায়। যেমন স্টিল রুল দিয়ে আমি কোনো জিনিস মাপবো, মেজারমেন্ট ফিতে দিয়ে একটা জিনিস মাপবো, এখানে সরাসরি আমি বলে দেবো এটা 5 ফুট চওড়া, এটা 2 ইঞ্চি চওড়া কি 2 ইঞ্চি লম্বা, ঠিক আছে, এটা 10 সেন্টিমিটার এর প্রস্থ। কিন্তু কিছু কিছু টুলস আছে ওগুলো মাপার ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে, মাপজোক তুলতে বা জানতে ব্যবহার করা হচ্ছে, কিন্তু তারা সরাসরি মাপ প্রদর্শন করতে পারে না। তাদেরকে মাপ প্রদর্শন করতে হলে আবার কোনো না কোনো একটা মেজারিং টুলসের সাহায্য নিতে হয়। যেরকম আউটসাইড ক্যালিপার, ইনসাইড ক্যালিপার ওগুলো আছে, দেখবে এইখানেই আছে, আমরা দেখাবো। ওগুলো কে যদি কাজ করাতে হয় তাহলে স্টিল রুলের সঙ্গে নিতে হয়, তখন তাকে বলা আছে ইনডিরেক্ট মেজারিং টুলস। চলো এর একটা আরেকটা পার্ট হচ্ছে এখানে যেটা ছবিটা দেখছি দেখো, ট্রাই স্কোয়ার। এটার সাহায্যে, এটাও একটা মেজারিং টুলস, এটার সাহায্যে আমরা ডিরেক্টলি 90 ডিগ্রি একটা কর্নার আছে কিনা, অর্থাৎ সমকোণ হ্যাঁ আছে কিনা ওটা জানার জন্য ব্যবহার করব। এছাড়াও ফ্ল্যাটনেস চেক করার জন্য আমরা ট্রাই স্কোয়ার ইউজ করি, ঠিক আছে? নেক্সট হচ্ছে এখানে দেখো একটা টুলস আমরা পেয়েছি, সেই টুলটার নাম হচ্ছে কি স্ক্রাইবার। স্ক্রাইবার হচ্ছে কি, আমরা পেন পেন্সিল যেভাবে ইউজ করি খাতায় কোনো কিছু আঁকতে, আঁচড় দিতে, জানতে, রেখাকে প্রদর্শন করতে, তো মেটালের উপর তো ওই রকম ভাবে পেন পেন্সিল পেন চলবে না। তো ওখানে পেন পেন্সিল পেন না চললে পেনের মতন তো জিনিস দরকার, কোনো না কোনো জায়গায় আমাকে তো অ্যাজ পার আমার ডিজাইন, অ্যাজ পার আমার ডায়াগ্রাম, আমাকে তো র মেটেরিয়ালস থেকে ওই জিনিসটাকে সংগ্রহ করতে হবে। তো সেখানে আঁকার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে স্ক্রাইবার। স্ক্রাইবার আঁচড় কাটতে সাহায্য করে, তাই দেখবে এর একটা স্ট্রেট স্ট্রেট স্ক্রাইবার পয়েন্ট আছে আর একটা বেন্ড স্ক্রাইবার পয়েন্ট আছে। বেন্ড স্ক্রাইবার পয়েন্টটা কি, বেন্ড স্ক্রাইবার পয়েন্টটা এদিকে দেখো, বেন্ড স্ক্রাইবার পয়েন্টটা ইন্টারনাল ডায়াগ্রামে ইউজ করার ক্ষেত্রে আর আউটারনাল ডায়াগ্রামে ইউজ করতে স্ট্রেট, যেটা এইখানটায় আমরা দেখতে পাচ্ছি। তো এটা ডিটেলস আমরা আবার পড়বো, চিন্তা নেই তোমাদের। নেক্সট দেখো এখানটা একটা সি ক্ল্যাম্প অবস্থান করছে। সি ক্ল্যাম্প কি হচ্ছে, কোনো কম্পোনেন্টকে ধরো আমরা বেঞ্চ ভাইজ যেভাবে দেখলাম, বেঞ্চ ভাইজ একটা একটা নির্দিষ্ট বেঞ্চে ফিক্সড, ওখানে গিয়ে জবটাকে নিয়ে গিয়ে আমরা জবটাকে ফিক্সড করি, কিন্তু জব এমন একটা জায়গায় জবে আমরা ওটাকে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত নয়, তাই ওকে যদি আবার কারোর সঙ্গে সাপোর্ট দিয়ে আমরা জয়েন্ট করাতে চাই বা ফিক্সড করাতে চাই তখন দেখবে সি ক্ল্যাম্প আমরা ব্যবহার করি। তো এখানে টুলস খুব ভেরি ইম্পর্টেন্ট, টুলস গুলোকে চেনা ভেরি ইম্পর্টেন্ট। এইরকম আরেক ধরনের সেম কোয়ালিটির একটা টুলস আছে, সেটাকে বলা হয় ইউ ক্ল্যাম্প, ঠিক আছে? সেটা আমরা দেখব ভি ব্লকের সঙ্গে আমরা ইউজ করি। তো আমরা নেক্সট যাই, এই পাতার যে টুলস গুলো বললাম আশা করি প্রত্যেকে কি বুঝতে অসুবিধা হলো না ঠিক আছে? তাহলে নেক্সট পেজে যাব। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
আচ্ছা, এই পেজের কোনো কি আর কোনো অসুবিধা হয়েছে, না নেক্সট পেজে যাব আমরা? চলো, নেক্সট পেজে আমরা দেখলাম কি কিছু টুলস দেখতে পাচ্ছি। সবে কিন্তু যত টুলস আছে সবগুলোই ফিটিং শপে ব্যবহার করি। তো এখানে মূলত যে টুলস গুলো দেখানো আছে একটাই টুলস, অনেকগুলো ছবি দেখছো বটে। তো এটা নিয়ে পুরো একটা ক্লাস আমার হবে, সেদিন হবে ফাইল টুল। ফাইল টুল নিয়ে খুব ভালো জানাটা তো অতি অবশ্যই জরুরি, কারণ অত্যাবশ্যকীয় বেসিক হ্যান্ড টুলস হিসাবে ফিটিং শপে ফাইল টুল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো ফাইল টুলে বিভিন্ন ক্যাটাগরি আছে, কোয়ালিটি আছে এবং বিভিন্ন শেপ আছে, ওগুলো সম্পর্কে জানতে হবে ডিটেলসে, তবে তুমি কিন্তু একটা জায়গায় কি ইউজ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু ইউজ করতে পারবে না। ভুলভাল জায়গায় বিভিন্ন টুলস ইউজ করে দিলে পরে পরে তুমি তাকে রিকভারি করতে অনেক সময় চলে যাবে। তাই যদি সঠিক জায়গায় সঠিক টুলস নির্বাচন করতে পারি তাহলে কাজও যত দ্রুততার সঙ্গে হবে, কাজটার ফিনিশিং ওয়ার্কটাও ততটা বেশি ভালো হয়। তো ফাইল টুল মূলত কাজ করে কি, আজকে তো আমরা চিনবো। তো এটাকে আমরা বলছি কি ফাইল টুল। ফাইল বলবে না, ফাইল মানে ওই কভার ফাইল টাইল বোঝাবে তোমাদের, এর নাম হচ্ছে ফাইল টুল। তো ফাইল টুলের মূল কাজ হলো কোনো একটা জবের সার্কামফারেন্স মেটেরিয়ালকে কমাতে সাহায্য করে। মূলত তার পরিধিস্থ, তার উপরে সারফেসের মেটেরিয়াল, ধরো একটা ব্লক আছে, সেই ব্লকের ওপরের মেটেরিয়ালটাকে একটু কমাতে হবে। তো আমরা সেখানে কেটে উড়িয়ে দেওয়ার মতন কোনো জায়গা নেই, তাহলে আমরা সেখানটায় ফাইল টুল ইউজ করতে পারি। ঠিক আছে, একটা সার্কেল আছে, যে সার্কেলের মাধ্যম দিয়ে একটা শ্যাফট হয়তো যাতায়াত করতে পারে, কিন্তু দেখা গেল সার্কেলটাতে এই হলোটাতে এতটা জটিলতা তৈরি হয়েছে যে শ্যাফটটা সহজে প্রবেশ করছে না। একটু যদি আমরা এনলার্জ করতে পারি তাহলে শ্যাফটটা ইজিলি যাবে। তো সেখানে আমরা রাউন্ড ফাইল দিয়ে ওর সার্কামফারেন্স বা পরিধিটাকে একটু বাড়িয়ে দিতে পারি। তো এই হলো এই টুলটার মূল কাজ, যার প্রধান কাজ হচ্ছে সার্কামফারেন্স বা সারফেস ম্যাটেরিয়ালস কে আমরা বাড়াতে বা কমাতে। তুমি সার্কামফারেন্স কে বাড়াতে পারো, সারফেস ম্যাটেরিয়ালস কে কমাতে পারো। অর্থাৎ কেটে কেটে ফাইলিং একটা অপারেশন, ফাইল টুল অনেকে হয়তো তোমরা করেছো। তো সেই ফাইলিং অপারেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, তার পরিধিস্থ ম্যাটেরিয়ালস কে কমাতে পারি। বুঝতে পেরেছো? আর এখানে আমি আর বিশেষ যাচ্ছি না, এগুলো শেপ আছে, বিভিন্ন ধরনের শেপ আছে। শেপ নিয়ে বলা আছে, যেরকম এটা ফ্ল্যাট আছে, হাফ রাউন্ড আছে, স্কোয়ার আছে, রাউন্ড আছে, ট্রায়াঙ্গুলার আছে এবং এটা অবশ্যই নাইফ আছে নিচেরটা। নেক্সট, এটা কাটিং অফ টুলস। তো আমরা যেদিনকে এটা পার্টস অফ টুলস, পার্টস বিভিন্ন রকমের পার্টস আছে, 7টা প্রধান পার্ট আছে, পার্টগুলোকে ভালোভাবে জানতে হবে, কাট অবধি জানতে হবে। একটা ফাইলকে ভালোভাবে যদি জানতে হয় তার 4টে জিনিস অবশ্যই জানা দরকার। সেটা 1 নম্বর হচ্ছে লেন্থ, 2 নম্বর হচ্ছে শেপ, তারপরে হচ্ছে গ্রেড, তারপরে হচ্ছে কাট। অর্থাৎ এই 4টে অংশ যদি আমি একটা ফাইল টুলের সম্পর্কে খুব ভালোভাবে জানি, তবে একটা ফাইল টুলকে আমি সঠিক জায়গায় নির্বাচন করে তাকে ব্যবহার করতে পারবো। তো লেন্থ শেপ গ্রেড কাট সম্পর্কে অবশ্যই আমরা নেক্সট অবশ্যই সেমিস্টারে অবশ্যই পড়বো এবং এগুলোকে ডিটেলসে আবার পড়া হবে। ঠিক আছে, নেক্সট চলে এসো। এখানে কতগুলো টুলস আমরা দেখছি। তার প্রথম যে টুলসটা আছে এটাকে বলা হয় পাঞ্চ। একটু আগেই আমরা বলেছিলাম যে আঁকতে আমরা ব্যবহার করি স্ক্রাইবার। তো মেটালের উপর আঁচড় কেটে দিলে স্ক্রাইবিং হয়ে যায় না, কিন্তু কারণ মেটাল শক্ত, স্ক্রাইবার দিয়ে আঁচড় কাটলেই দেখা যাবে এরকম কোনো ব্যাপার নেই। তো মেটালের উপর কি করা হয়, চকিং বা একটা লেপন পদ্ধতি তৈরি করা হয়। বুঝতে পেরেছো? এটাকে বলা হচ্ছে মার্কিং। মার্কিং মিডিয়া অর্থাৎ চক, প্রুশিয়ান ব্লু, এটা একটা মিডিয়াম হিসাবে একটা ধরনের যেগুলো করা হয় মেটালের উপর দিয়ে একটা প্রলেপ দিয়ে দেওয়া হয় যাতে একটা কালার তৈরি হয় তার ওপরে, তার সেই কালারটা কেটে কেটে একটা ডায়াগ্রাম তৈরি। তো কালারটা যদি মুছে যায় আবার ডায়াগ্রামটা মুছে যাবে, তাই কালারটা ওপরে স্ক্রাইবার দিয়ে
কাটার পর নেক্সট যে অপারেশনটা হয় সেটা হলো পাঞ্চিং অপারেশন। অপারেশনের মূলত কাজটা হলো যে ওই যে দাগগুলো দেওয়া সারফেসের ওপর, ঠিক আছে? তো সেই সারফেসটার ওপরে পাঞ্চিং করার জন্য পাঞ্চ টুল সহকারী হিসাবে আমরা কি করি, ছোট হ্যামার, ঠিক আছে, বল পিন হ্যামার, স্মল বল পিন হ্যামার ইউজ করি। ঠিক এই মাথাটার ওপরে আস্তে আস্তে করে টোকা দিই, আর ঠিক এই যে দেখেছো পিন পয়েন্ট, এই পিন পয়েন্টের দ্বারা ওই জায়গাটা ছোট 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 একটা পাঞ্চ পয়েন্ট তৈরি হয়, হচ্ছে না আমাদেরকে টুথনেস হিসাবে বা একটা চিহ্ন হিসাবে থেকে যায়। যদি সেই জায়গায় যে প্রলেপ সেটি যদি কাজ করতে করতে গিয়ে মুছেও যায় অসুবিধা নেই, কারণ এই দাগগুলো চিহ্নগুলো কিন্তু অবশ্যই থেকে যাবে। তো পাঞ্চিং, স্মল হ্যামার এই দুটো সহকারী টুলস হিসাবে ব্যবহার করব আমরা। ঠিক সম্পর্কে আরো এক্সট্রা ভাবে অবশ্যই জানবো। এবং পাঞ্চিং টুল তিন প্রকারের হয়, প্রিক পাঞ্চ, ডট পাঞ্চ এবং সেন্টার পাঞ্চ। প্রত্যেকটা নিজস্ব ভাগ আছে এবং সেগুলোকেও আমরা নির্দিষ্টভাবে নির্দিষ্ট ধরনের পাঞ্চ আমরা ব্যবহার করব। নেক্সট দেখো এদিকে যে সেগুলো হচ্ছে অবশ্যই এটা একটা হ্যান্ড টুলস এবং এটাকে স্ক্রুড্রাইভার তোমরা সকলেই চেনো, খুব অত্যাবশ্যকীয় আমাদের ক্ষেত্রে। তো এটা দেখো একটা মাইনাস পয়েন্টিং বা ব্লেড টাইপ স্ক্রুড্রাইভার, এরও বিভিন্ন অংশ আছে। এটা একটা ফিলিপস টাইপ স্ক্রুড্রাইভার, এটারও বিভিন্ন টাইপের শেপের উপর ডিপেন্ড করে এই যে ব্লেড বা মুখটার কাছে যে টিপ তার শেপের উপর ডিপেন্ড করে স্ক্রুড্রাইভারের নামকরণ গুলো করা হয়, ঠিক আছে? একটু আগে যেটা আমরা বলছিলাম যে একটা ইনডিরেক্ট মেজারিং টুলস, এই টোটালটাই যেখানে দেখছো, তো এগুলো হচ্ছে ইঞ্জিনের ইনডিরেক্ট মেজারিং টুলস। তো এই ইনডিরেক্ট মেজারিং টুলস এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো যে এগুলোর সাহায্যে আমরা জব যখন প্রিপারেশন সেই সময় আমরা মাপগুলো তুলতে, বা আমার মাপ এতটা বলা আছে, এতটা আছে না কমে গেল, ওই করার জন্যই কিন্তু ব্যবহার করা হয়। এবং সেটাকে একটা ফিক্সড মেজারমেন্টে তৈরি করার জন্য একটা ডিরেক্ট মেজারিং টুলস এর অবলম্বন নেওয়া হয়, সেটা হচ্ছে, চলো এটা দেখো একটা মার্কিং করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডিভাইডার। দেখো দুটো পয়েন্টই আমাদের এটা সূক্ষ্ম আছে, এটা আমরা যেদিনকে নেক্সট ক্লাসে পড়বো সেটা আরো বেটার ভাবে পড়বো অবশ্যই। এছাড়া দেখো এখানটায় একটা আছে, সেটা হচ্ছে আউটসাইড ক্যালিপার, এটা হচ্ছে ইনসাইড ক্যালিপার। আশা করি আর তো নেই এখানটায়। আর একটা থাকবে অড লেগ ক্যালিপার, এইটা একটা অড লেগ ক্যালিপার, সরি এইটা হচ্ছে অড লেগ ক্যালিপার আছে, আর এইটা হচ্ছে ডিভাইডার আছে, বুঝতে পেরেছো? চার ধরনের চারটে প্রপার্টির এই ক্যালিপার গ্রুপ। ক্যালিপার গ্রুপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই টোটাল এই গ্রুপটা, যেটা আমরা আমার স্ক্রিনের ডান দিকে দেখছি, এটা মেজারিং করতে বা মাপতে ব্যবহার করা হয়। যেটা বাম দিকে দেখছি অর্থাৎ অড লেগ ক্যালিপার এবং ডিভাইডার, সেটা মার্কিং করতে ব্যবহার করা হয়। অড লেগ ক্যালিপারের অনেকগুলো নাম আছে টেকনিক্যালি, তাকে অড লেগ ক্যালিপার পরিচিত, জেনি ক্যালিপার নামেও পরিচিত, হার্মোফ্রোডাইট ক্যালিপার নামেও পরিচিত। এইগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? পরীক্ষা আসেও কি কাজ করে ওই রকম কিন্তু আসবে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা, ঠিক আছে? তাহলে এইটুকু। হ্যালো, টিকেটে আসছিল। হ্যাঁ বলো। সে কথাগুলো যখন তখন কেটে কেটে আসছিল। ওটা নেটওয়ার্কের প্রবলেম, ওটা তো একটা প্রবলেমের ভেতরে আসে, ওগুলো কিছু করার নেই, বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট দেখো, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। চলো এখানে যে টুলগুলো দেখছি আমি টুলগুলোকে হাইলাইট করব, ঠিক আছে? দেখো টুলগুলো দেখা যাচ্ছে কিনা দেখো, আমরা নামগুলো চিনে নিই। এখানে দেখো যেটা দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে হ্যামার। দু ধরনের হ্যামার আছে, বল পিন হ্যামার আছে, ক্রস পিন হ্যামার আছে।
ঠিক আছে, এখানে অনেকগুলো হ্যামার দেওয়া আছে, এগুলো সব হ্যামার টাইপ। ঠিক আছে, এই পাশে যে টুলটা দেখা যাচ্ছে সে টুলটা হচ্ছে হ্যাকসো ফ্রেম উইথ ব্লেড। হ্যাকসো টুল আমরা হ্যামারকে আঘাত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিংবা অনেক ছোটখাটো অপারেশন আছে, যেরকম রিভেট বলে একটা আমাদের অপশন আছে, জয়েন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় রিভেটকে। তো রিভেটিং করতেও হ্যামার ব্যবহার করা হয়। একটু আগে তোমাকে বললাম পাঞ্চিং করার ক্ষেত্রেও হ্যামার ব্যবহার করা হয়। তো হ্যামার অ্যাকচুয়ালি প্রেসার ক্রিয়েট করার একটা টুল। আমাদের যেখানে যেখানে প্রেসার লাগবে, প্রেসার প্রয়োজন, সেই সব জায়গায় হ্যামার ইউজ করব। আর এটা হলো হ্যাকসো ব্লেড। হ্যাকসো ফ্রেমের সঙ্গে ব্লেডটাকে ব্যবহার করে কোনো বস্তুকে দ্বিখণ্ডিত করতে সরাসরি এই টুল আমরা ব্যবহার করব। ঠিক আছে, এই ফ্রেমগুলো দুই প্রকারের হয়, একটা অ্যাডজাস্টেবল ফ্রেম হয়, একটা সলিড ফ্রেম হয়। সলিড ফ্রেমের সাহায্যে ফ্রেমের লেন্থেই আমরা ব্লেড পরাতে পারি। অ্যাডজাস্টেবল ফ্রেমে আমরা বিভিন্ন ধরনের মেজারমেন্টের ব্লেড পরাতে পারি। ফিক্সড ব্লেডে সাধারণত মার্কেটে দু ধরনের ব্লেড পাওয়া যায়, একটা হচ্ছে 12 ইঞ্চি আর একটা হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি ব্লেড বা 12 ইঞ্চির ব্লেড গুলো পরাতে পারি, আর অ্যাডজাস্টেবল 6-12 দুটোই আমরা এক টাইমে পরাতে পারি। নেক্সট দেখো, একটু আগে আলোচনা করেছিলাম এগুলো ভেজেস টাইপস অফ ফাস্টেনার্স। ফাস্টেনার্স কে টাইট করার জন্য ইউজফুল একটা টুলস, ফাস্টেনার্স নয়, আমি ভুল বললাম ফার্স্টে। তো এগুলো দেখো স্প্যানার টাইপ, যত ধরনের স্প্যানার আছে, এই যে রিং স্প্যানার, এটা ডবল এন্ডেড স্প্যানার, এটা সিঙ্গেল এন্ডেড স্প্যানার, এটাও এক ধরনের রিং স্প্যানার। ঠিক আছে, এটা সকেট রেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল স্প্যানার, এটা অ্যালেন কি, এটাও এক ধরনের সকেট রেঞ্চের মতন। এরপর চলে এসো, এটা হচ্ছে ট্যাপ, যেটাতে আমরা থ্রেড তৈরি করতে পারি। থ্রেড, ইন্টারনাল থ্রেড তৈরি করতে গেলে আমরা, অর্থাৎ নাটে যেটা দেখো সেই নাটটার যে থ্রেডটা থাকে তাকে তৈরি করতে এই ট্যাপ টুল ইউজ করি। আর ট্যাপটাকে ইউজ করার জন্য ট্যাপ হ্যান্ডেল। ঠিক একইভাবে ওপরে বোল্ট, যেটা বোল্টের গায়ে বাইরের দিকে যে থ্রেডটা তৈরি করতে এটা ব্যবহার করি, এর নাম হচ্ছে ডাই, এবং এটাকে বলা হয় ডাই স্টক, অর্থাৎ ডাইটাকে পরানোর জন্য ব্যবহার করা হয়। আর এই যে ছোট্ট একটা জায়গা দেখছো, এটাকে বলা হচ্ছে চিজেল টুল। চিজেল টুল চিজেলিং করতে আমরা ব্যবহার করি। চিজেলও অনেক ধরনের চিজেল আছে, সেগুলো আমরা ডিটেলসে অবশ্যই নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট হচ্ছে দেখো, এটা খুব খুব অত্যাবশ্যকীয় আমাদের ফিটিং ওয়ার্কশপের ক্ষেত্রে, এটা হচ্ছে ড্রিল বিট। ঠিক আছে, কোনো জায়গায় হোল প্রিপারেশন করতে তৈরি করা হয়, এবং ড্রিল বিট হচ্ছে মূল কার্যকারী টুল। একে অপারেট করার জন্য আমাদের এই মেশিন, ড্রিল মেশিন, ঠিক আছে, ড্রিল মেশিন ব্যবহার করা হয় ড্রিল টুলটাকে অপারেট করতে। ঠিক আছে, আর ড্রিল টুলের সাহায্যেই আমরা কিন্তু হোল তৈরি করতে পারবো। এই ড্রিল বিটটা, অর্থাৎ এইটা দুই প্রকারের হয়, একটা হচ্ছে স্ট্রেট টাইপ আর একটা হচ্ছে ট্যাপার টাইপ। ট্যাপার টাইপটা ডিরেক্টলি ড্রিল মেশিনের শ্যাফটে প্রবেশ করে যায়, আর স্ট্রেট স্যাং টুইজ ড্রিলটাকে ব্যবহার করতে গেলে ড্রিল চাক, দেখো এখানে একটা চাক ব্যবহার করা হয়েছে, ওই রকম চাক ব্যবহার করতে হয়। আর এটা একটা টুল আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে রিমিং টুল বা রিমার। রিমারের সাহায্যে ড্রিলের ড্রিলের সাহায্যে আমরা তো একটা সারফেস হোল তৈরি করেছি, তো ওই হোলের সারফেসটাকে পরিষ্কার করে দেওয়া এবং এক্সাক্ট মেজারমেন্টে নিয়ে আসার জন্যই কিন্তু রিমিং টুল ব্যবহার করা হবে। এগুলো সবই এক একটা কাটিং টুলের রেসপেক্টে পড়ে যাচ্ছে। নেক্সট চলে এসো, এই যে টুলগুলো সম্পর্কে জানলাম, সেই টুলগুলো সম্পর্কে তার নিয়ম কানুন এবং তার মেনটেনেন্স, এইটুকু খুব অত্যাবশ্যকীয় ভাবে আমাদের জানতে হবে। প্রত্যেকটা টুলসের প্রপার্টি সম্পর্কে জানতে হবে, টুলসের ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে হবে, এবং তার ব্যবহার নীতি সম্পর্কে জানতে হবে। তো এটাই আমার টুলসের ভেতরের মোটামুটি টুলস গুলোকে চিনে নেওয়া। তো আজ আমাদের এই ক্লাসটাতে মোটামুটি ভাবে দেখলাম, তার এলাবোরেট ক্লাস অবশ্যই আমরা পরের দিন থেকে, পরের ক্লাস সপ্তাহে একদিন, পরের ক্লাসে আমরা যতটা সম্ভব চেষ্টা করব মার্কিং টুলস গুলোকে সম্পর্কে আলোচনা করা। অবশ্যই তোমরা কিন্তু থেকো, ঠিক আছে। তারা বাকিদেরকে বলে দাও
যারা এখনো ক্লাসে বা জয়েন করেনি, হয়েও হয়তো নেটওয়ার্কের জন্য হয়তো বাদ পড়ে গেছে, তারা হয়ে যায়, তোমরা চাইলেও তোমরাও দেখতে পারো। তো বাকি পজগুলো যাতে তারা ক্লাসে উপস্থিত থাকে, তবে বুঝতে পারবে। আর যারা স্যার আজকে আরেকবার উপস্থিত বলুন, থাকলে কিছু শোনা যায়নি। যারা আজকে ক্লাস করলে তাদের কি ক্লাসের কোনো অসুবিধা হলো বা বোঝা গেছে না অসুবিধা হলো? স্যার বোঝা গেছে। কারোর যদি কোনো অসুবিধা থাকে তো অসুবিধা নেই, বা সংযোগ করবে না যে স্যারকে বললে কোনো অসুবিধা আছে। তোমরা সচরাচর গ্রুপে কমেন্ট করতে থাকবে যে স্যার এইটার সম্পর্কে আমরা জানাটা ঠিক হলো না বা বুঝতে পারিনি, আরেকবার বললে হবে। এখানেই যতটুকু যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? অসুবিধা নেই। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই রাখি। হ্যাঁ স্যার। স্যার প্রেজেন্টটা নেবেন না, প্রেজেন্টটা? হ্যাঁ স্যার। প্রেজেন্ট অটোমেটিক প্রেজেন্ট হয়ে গেছে তোমাদের। আচ্ছা স্যার, ঠিক আছে।